নমস্কার। এনুমেরেশন ফর্ম আপনারা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন। তার যে ডিজিটাল করণ প্রক্রিয়া সেটাও প্রায় শেষের দিকে এবং কোনো কোনো বুথে দেখা যাচ্ছে যে 80%, কোনো কোনো বুথে 90% হয়ে গেছে। ডিজিটাল করণ প্রক্রিয়া প্রায় এই পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এখন মানুষের মাথায় বা মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছে সেটা হচ্ছে যে হিয়ারিং আর হিয়ারিং নোটিশ। তো এই হিয়ারিং নোটিশ কারা পাবে এবং এই হিয়ারিং নোটিশ কারা দেবে, আপনার যে হিয়ারিং হবে সেইটার নির্ধারণ কে করবেন, সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অত্যন্ত সহজভাবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো ইলেকশন কমিশন অনুসারে যে নতুন ডেট ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এবার আমরা স্টেপ বাই স্টেপ এক একটা বিষয়কে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম স্টেপ যে হিয়ারিং এ আপনাকে কারা ডাকবে, সেই অধিকার কার রয়েছে বা সেই অফিসার কারা। এটা যাওয়ার আগে একটুখানি বলে রাখি যে হিয়ারিং ব্যাপারটা কি। অনেকেই আপনারা এটা নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ ভীত। হিয়ারিং ব্যাপারটা আসলে কিছুই নয়। হিয়ারিং কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে শোনা। মানে সরকারি আধিকারিকরা আপনাকে নোটিশ করবেন, আপনি অফিসে যাবেন, আপনার যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনি পেশ করবেন, ব্যাস এটাই হিয়ারিং। অনেকে এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত। তো চিন্তা করার কিছুই নেই, অত্যন্ত সহজ একটা বিষয়। এবং এই যে প্রক্রিয়াকরণটা, হিয়ারিং এর যে প্রক্রিয়াকরণটা, এটা কারা করবে। প্রথমেই আমি বলে রাখি যে আপনার বুথের বিএলও এবং বিএলওর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে AERO, মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এবং তার উপরে যিনি রয়েছেন ERO, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। তো দেখুন, এই যে তিনজনকার নাম বললাম তার মধ্যে প্রথম দুজন বিশেষভাবে আপনার যে কাজটা করেছে যারা, তারা কিন্তু আপনাকে হিয়ারিং নোটিশ দিতে পারেন। এইবারে আপনার যে বিএলও রয়েছেন, মানে আমি বিএলও হিসেবে কাজ করছি, আমি কিন্তু আপনি যে তথ্যগুলি দিয়েছেন ফর্মে বা যে তথ্যটি পূরণ করেছেন ফর্মে দিয়ে, সেইটাকে ভেরিফিকেশন করব। তো সেই তথ্য ভেরিফিকেশনে আমি যদি অসন্তুষ্ট হই বা আপনার বিএলও যদি স্যাটিসফাইড না হয় যে আপনি যে তথ্যটি পেশ করেছেন ফর্মে সেই তথ্যটি যথাযোগ্য নয়, সেক্ষেত্রে আপনি নোটিশ পেতে পারেন। আমরা আসবো স্টেপ বাই স্টেপ। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে, ধরুন আপনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, ফর্মে যে তথ্য দিয়েছেন সেই তথ্য আপনার বিএলও স্যাটিসফাইড, মানে তথ্য দিয়ে আপনি আপনার বিএলও কে স্যাটিসফাইড করতে পেরেছেন। এরপরে দেখা গেল বিএলও আপনাকে পাস করিয়ে দিয়েছেন, কিন্তু AEROর কাছে গিয়ে বিষয়টা আটকে গেল। মানে AEROর মনে হলো যে বিএলও যে তথ্যটা পেশ করেছে সেই তথ্যটা, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা জানতে চেয়েছে সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে না। তো এই হলো অফিসারদের কথা, যারা আপনাকে হিয়ারিং নোটিশের ব্যাপারে
বা হিয়ারিং করাতে পারেন। এবার কেন করাবেন এখানে আমরা আসছি। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে মানে বিএলওদেরকে যে কাজটা করতে বলেছে, 6টা লোককে খুঁজে বার করতে বলেছে। ভালো করে শুনবেন, 6টি লোককে খুঁজে বার করতে বলেছেন। এই 6টি লোকের মধ্যে প্রথম জন হচ্ছেন 2002 এর লিস্টে যিনি ছিলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে 2002 এর লিস্টে ছিলেন না, 2025 এর ভোটার লিস্টে তিনি ছিলেন। ফলে দেখুন, 2002 থেকে 2025 এই যে সময়কার যে ব্যবধান, এর মাঝখানে যারা আছেন মানে এই লোকটাকে চিহ্নিত করতে বলেছেন। আর 3 নম্বরে হচ্ছে যে এদের দুজনকার মধ্যে বা 2002 2025 এই 2 ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন না। তাহলে কি হবে, আপনি 3 নম্বর ব্যক্তি হয়ে গেলেন। মানে এই হলো 3টে লোককে আমরা খুঁজলাম। আরো আসছি ডিটেলসে। আর 3টে লোককে মানে এগুলোকে আমরা খুঁজবো এবং এগুলোকে আমরা রাখার চেষ্টা করব। তো আর 3টে লোক হচ্ছে, দেখুন, ASD, এই 3টে লোক। এ কে অ্যাবসেন্ট, মানে আপনার বুথের যে সমস্ত ভোটার আগে ছিল এখন কোনো কারণে নেই, এই গেল অ্যাবসেন্ট। কেন বলছি এটাকে, মানে এই 3টে লোককে কেন বলছি এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। 2 নম্বরে হচ্ছে শিফটেড বা শিফটেড বা যারা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, মানে এখানে ছিল অন্য জায়গায় চলে গেছে। তো এগুলো হয়ে থাকে সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ অংশে। অন্য ক্ষেত্রে আমরা দেখব যে কেউ হয়তো এখানে ছিলেন, বাড়ি ছিল, সে হয়তো অন্য কোথাও বাড়ি করেছেন, শিফটেড হয়েছে, কর্মসূত্রে এখানে এসেছিলেন, 5 বছর ছিলেন, 5 বছরের জন্য কাজ করেছেন, তারপরে আবার তিনি অন্য কোনো অফিসে গেছেন, অন্য কোনো জায়গায় চলে গেছেন। তার মানে কি হলো, 5 বছরের জন্য তিনি এখানকার ভোটার হয়েছিলেন, তিনি অন্য জায়গায় চলে গেলেন। আর 6 নম্বর ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ডেথ। তো এই 6 নম্বর ব্যক্তিকেও কিন্তু খুঁজতে হবে আমাদেরকে। তো আপনারা হয়তো নিউজ চ্যানেল বা বিভিন্ন ভাবে দেখে থাকবেন যে একটা বিপুল সংখ্যক, একটা বিশাল সংখ্যক এই 3 জনকে খুঁজে আমরা বার করেছি। অলরেডি আপনারা শুনেছেন এখনো 100% কাজ হয়নি। 100% হয়ে যাওয়ার পরে এই সংখ্যাটার একটা মানে আরো বাড়বে, এই সংখ্যাটা আরো বাড়বে। তো আমরা কি করব, এই 3 জনকে মানে ASD, অ্যাবসেন্ট, শিফট আর ডেথ, এই 3টেকে একদম বাইরে বার করে দেবো। এই 3টের নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ফিরে আসছি প্রথম 3টেতে। প্রথম 3টেতে ছিল যে অ্যাজ পার বিএলও অ্যাপ, বিএলও অ্যাপে যেভাবে বলা হয়েছে যে 2002 এর যার নাম ছিল তাকে চিহ্নিত করতে হবে। 2002 এ ছিল না, কিন্তু 2002 এর লোককে দিয়ে পরবর্তী যে ফিল আপ করছেন মানে প্রজেনি মানে বংশধর, সেই বংশধরকে আমরা দেখাবো। আর 3 নম্বর হচ্ছে যে এর মধ্যে যারা নেই, মানে প্রথম অর্থাৎ 2002 নেই, দ্বিতীয় অর্থাৎ 2025-এও নেই। তো তৃতীয় ক্ষেত্র, তো এই যে তৃতীয় ক্ষেত্র যেটা বলছে যে বিএলও অ্যাপ ইলেক্টর হ্যাজ নট শোন এনি লিঙ্ক ম্যাপিং উইথ লাস্ট এসআইআর। দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে, বিএলও অ্যাপের 3 নম্বর কলামে বলছে যে ইলেক্টরের কোনো ধরনের লিঙ্ক নেই, তাকে আমরা নির্বাচন করব। এবং এই নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে, মানে আমি কিন্তু এবার হিয়ারিং এর দিকে যাচ্ছি। এই নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে তার একটা লম্বা প্রসেস আছে, সেটাও আমি বলবো। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, কেন হলো না ইত্যাদি ইত্যাদি, তো সেটাও আমি চেষ্টা করব ক্লিয়ার করার। তো 3 নম্বরে যে ব্যক্তিকে আমরা পাচ্ছি
সেই ব্যক্তির সঙ্গে উপরোক্ত দুই ব্যক্তি মানে 2002 ব্যক্তি আর 2025 ব্যক্তির কোনো সম্পর্ক নেই। তাহলে 3 নম্বর ব্যক্তিকে আমরা চিহ্নিত করছি যে তার কোনো বংশধর এখানে নেই। বোঝা গেল যে তার কোনো বংশধর এখানে নেই। তাহলে সেই রকম ব্যক্তিকেই আমরা চিহ্নিত করব যার কোনো প্রমাণ সে দিতে পারছে না। তো যখন আমরা চিহ্নিত করে ফেললাম, যখন আমরা ফর্মে পেলাম, আমরা ফর্মটাকে একটু দেখাবো, তাহলে দেখালে পরে আরো ব্যাপারটাকে পরিষ্কার হবে। এই যে 3 নম্বর কলামে বা 3 নম্বর ঘরে এক তো কোনো ব্যাপার নয়, 2025-এ যা ছিল এটা সকলেই ফিল আপ করবে। আর 2 হচ্ছে মানে বাবা মা বা 2 হচ্ছে যে ব্যক্তি নিজে, আর 3 হচ্ছে যে এই ব্যক্তির সূত্রে যদি কেউ থাকে 2025-এ। এবার এই দুটো কলাম যখন আমরা অফ করে দেবো তখন দেখুন শুধুমাত্র এই কলামটি পড়ে রয়েছে। তো যারা এই কলামটা শুধু ফিল আপ করতে পেরেছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, সরাসরি আমরা 3 নম্বর কলামে ঢুকিয়ে দেব। এখন 3 নম্বর কলামে ঢোকানো মানে হচ্ছে যে আপনাকে একদমই ডাকবে, 100% আপনি নিশ্চিত থাকুন যে আপনি হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন। বোঝা গেল? 3 নম্বর কলামে এক্ষেত্রে কোনো সংশয় নেই যে আপনি হিয়ারিং নোটিশ পাবেন না, এরকম নয়, আপনি হিয়ারিং নোটিশ পাবেন 3 নম্বরের ক্ষেত্রে। এবার আমি যদি বলি পার্সেন্টেজ, যে 100-র মধ্যে কত পার্সেন্ট আপনি হিয়ারিং এ নোটিশ, মানে কত পার্সেন্টেজ সম্ভাবনা রয়েছে হিয়ারিং এ নোটিশ পাওয়ার, 100%ই রয়েছে। তার কারণ আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে তথ্য জানতে চেয়েছিল সেটা আপনি দিতে পারেননি, হয়ে গেল। এবার এই 3 নম্বর কলামটা বিশেষ বিষয় হয়ে দাঁড়াচ্ছে কোন কোন ক্ষেত্রে। দেখবেন কোনো আপনাদের গ্রামে বা আপনাদের পাড়াতে বা আপনাদের নিকটস্থ অঞ্চলে দেখবেন যারা নতুন এসেছেন, বসতি স্থাপন করেছেন, বিশেষ করে অন্যান্য দেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে এসেছেন এখানে। আর এটা দেখা যাবে দেখবেন যে বর্ডার এলাকাতে সাধারণত, আমার ব্যক্তিগত ধারণা, আমি যেটা কাজ করতে গিয়ে বুঝেছি যে বর্ডার এলাকাগুলোতে এটা মোটামুটি আমরা দেখতে পারি। হ্যাঁ, তো আমি আর বিস্তারিত ওই ব্যাপারটাতে যাচ্ছি না। যারা বিএলওরা কাজ করছেন তারা যথেষ্ট দক্ষ, তারা খুঁজে বার করবেন। এইবারে চলে আসছি যে তাহলে কি 1 আর 2 নম্বরে, অর্থাৎ 2002-এর যে ব্যক্তিটা আর 2025-এর যে ব্যক্তিটা, তাদের কি কোনো ইয়ে আসবে না, হিয়ারিং নোটিশ আসবে না? আপনার বিএলও, আপনার এইআরও যদি আপনার তথ্যে অসন্তুষ্ট হন, আমি বারবার বলছি অসন্তুষ্ট হন, তাহলে আপনাকে ডাকতেই পারেন। এবার কেন বলছি জোর দিয়ে যে আপনাকে ডাকতেই পারেন, যদিও পার্সেন্টেজ মানে এই যে ডাকার সম্ভাবনাটা অনেক কম, বিশেষ করে 2002-এর ঘরে যারা আছেন তাদের হিয়ারিং নোটিশে ডাক পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক কম। এটা গেল। এইবার দেখুন 2025-এর ঘরটাতে আসছি। 2025-এর ঘরে আপনারা ফিল আপ করেছেন, এমন দেখা গেছে আমরা কাজ করতে গিয়ে যখন আমরা ডাটাগুলোকে এন্ট্রি করছি বা যখন আপলোড করছি তখন এটা দেখতে পাচ্ছি যে একই ব্যক্তি, মনে করুন অরূপ রায়ের স্ত্রী হচ্ছেন কাকলি রায়। তো এই অরূপ রায় এবং কাকলি রায়ের বয়স কিন্তু অনেক বেশি, মনে করুন প্রায় 70-80 বছরের কাছাকাছি বয়স। তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে এই অরূপ রায় এবং কাকলি রায়ের একটা বড় ফ্যামিলি আছে। ধরা যাক তার 10 ছেলে 2 মেয়ে, এরকম একটা আমি একটা বলছি, কারণ আমরা কাজ করতে গিয়ে এগুলো পাচ্ছি।
তো দেখা যাচ্ছে যে এই অরূপ রায়ের যে বংশধর, এই অরূপ রায় আর কাকুলি রায়কে দিয়ে তার ছেলে মেয়েরা কিন্তু ম্যাপিং করছেন, বা মানে সেই বংশধর সূত্রটাকে কিন্তু টানছেন। তো ঘটনা হচ্ছে AERO ম্যাপিং ঠিক আছে, BLO ম্যাপিং করেছেন, ম্যাপিং করে সেটাকে যথারীতি আপলোড করে দিয়েছেন। এবার AERO যখন আপনার এই তথ্যগুলো চেক করছেন সিরিয়াল বাই সিরিয়াল, ভালো করে বুঝবেন কিন্তু আমি 2025-এর কথা বলছি, সিরিয়াল বাই সিরিয়াল যখন আপনার তথ্যগুলোকে চেক করছেন, তখন AERO ভাবলেন যে তাই তো, একটা লোকের এতগুলো মানে একজনকে দিয়ে এতগুলো প্রজেনি হচ্ছে বা কলাম ফিল আপ হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে লোকটাকে আমরা দেখব, বা লোকটার সম্বন্ধে যে তথ্য দেয়া হয়েছে ফর্মে সেই তথ্য আদৌ সঠিক কিনা। AEROর মনে এই প্রশ্ন জাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এইবার আমাদের একটা গাইডলাইন এসছে যে এই সমস্ত সমস্যাগুলোর ক্ষেত্রে একটা ক্রস চেকিং ভিজিট হবে। ক্রস চেকিং ভিজিট মানে এই যে ধরুন অরূপ রায় আর কাকুলি রায় যে তথ্য দিয়েছে, AERO এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে টিম আছে, সেখানে যারা BLO রয়েছেন, স্থানীয় যে BLO রয়েছেন তারাও থাকবেন। তো সবাই মিলে তাদের বাড়িতে ভিজিট করলেন। তারা যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটাকে ফর্মের সাথে, মানে হার্ড কপিতে যেটা দেয়া হয়েছে বা যেটা আপলোড করা হয়েছে, ফর্ম তো আমাদের কাছে আছে, তো সেই ফর্ম আমরা নিয়ে যাব। সেই ফর্মের সাথে মানে AEROর যদি মনে হয় বা BLOর যদি মনে হয়, BLO তো এখন সেই নির্দেশে কাজ করবে, BLO তো অ্যাপ্রুভ করে দিয়েছে, চলে গেছে, এবার AEROর হাতে আছে। আমি প্রথমেই বলেছিলাম যে দুজন আপনাদের এই কাজটা করতে পারে। তো AERO করবে কি, যে ওই সমস্ত তথ্যগুলো নিয়ে আসবে এবং সেই ব্যক্তির সঙ্গে বসে হোক বা তথ্য জানতে চাইবে। ঠিক আছে, তাহলে দেখুন এটা হয়তো হিয়ারিং এর পর্যায়ে গেল না, কিন্তু একটা ক্রস চেকিং বা ক্রস ভেরিফিকেশন, যে আমি যে তথ্য সাবমিট করেছি, এখানে আমারও একটা ব্যাপার আছে যে আমি যে তথ্যটা সাবমিট করলাম সেটাও কতটা মানে গ্রহণযোগ্য। এইবার তিনি দেখলেন যে ঠিক আছে সব তথ্য, তিনি অ্যাপ্রুভ করে বেরিয়ে গেলেন, মানে এই কেসটা জেনুইন হয়ে গেল। এইবারে আমরা যখন তথ্য আপলোড করতে গেছি বা অধিকাংশ সময়ে আর একটা সমস্যার কথা বলি, এক্ষেত্রেও হিয়ারিং এর নোটিশ আসতে পারে। সেটা হচ্ছে ধরুন আমরা তথ্য আপলোড করছি, আমার ক্ষেত্রেই হয়েছে, ব্যক্তিগতভাবে বলছি, ধরুন আমার 1050 ভোটার আছে, অলরেডি আমি প্রায় শেষ করে ফেলেছি আপলোড করা, কিছু হাতে আছে যেগুলো একদমই পাওয়া যায়নি সেগুলো। তো এই আপলোডকরণ প্রক্রিয়াতে আমরা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি। তার কারণ হচ্ছে যে যে অ্যাপে আমরা কাজ করেছি সেই অ্যাপটি প্রতিনিয়ত আপডেট হয়েছে, আর এই আপডেটকরণ প্রক্রিয়াকরণে আপডেটের যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে অ্যাপটা কি করেছে আপনারা খবরে শুনে থাকবেন, বসে গেছে। এবং এই সমস্যাটা অ্যাপটার ক্ষেত্রে বেশি হয়েছে সকাল 10টার থেকে যত বেলা গড়িয়েছে মোটামুটি বিকেল 4টে পর্যন্ত। তার কারণ হচ্ছে এই সময়টায় প্রচুর মানুষ একসাথে কাজ করেছে এবং যারা এই ডিজিটালকরণ প্রক্রিয়াতে যারা পিছিয়ে ছিল তাদেরকে বিশেষভাবে BDO অফিসগুলোতে ডেকে পাঠিয়েছে AEROরা, এবং সেখানে বসে একসাথে দেখা যাচ্ছে 100 জন 200 জন এন্ট্রি করছে, আবার কেউ কেউ বাড়ি থেকেই করেছে। তো ঘটনা হচ্ছে এই সময় প্রচন্ড প্রেসার ছিল অ্যাপটার উপরে, তো অ্যাপ ফেল করেছে। আমি এই সময়কালে আমি যে তথ্যটা আপলোড করেছি অ্যাপ ফেল করেছে, অ্যাপ নিতে পারিনি। কি হয়েছে, সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা কাউন্টিং এ আসছি কোনো এক ব্যক্তির, দেখছি যে অ্যাপ কিন্তু সেটাকে শো করছে যে এই ব্যক্তির তথ্য আপলোড হয়নি। আমরা কি করলাম, আবার ওটাকে আপলোড করলাম। আমার ক্ষেত্রে হয়েছে অন্তত 40টা থেকে 50টা এরকম কেস আমি পেয়েছি যেগুলোকে আমি আপলোড করেছি। এটা সব BLOর ক্ষেত্রেই হবে আশা করছি।
আপলোড করেছি। তো এই আপলোডকরণ প্রক্রিয়াতে কোনো কোনো সময় এই সমস্যাটা দেখা গেছে, তথ্যটা নিতে পারিনি, ফেলিওর হয়ে গেছে। এটা গেল। আরেকটা হচ্ছে সব থেকে বড় সমস্যা হয়েছে যে নো রেকর্ড ফাউন্ড, মানে যে আপনি মনে করুন 2002 কোনো একজন ব্যক্তি ফিল আপ করেছেন, আপনার বংশধর, আপনার ছেলে মেয়ে ফিল আপ করেছে, আপনার যে তথ্যটা, আপনার যে পার্ট, আপনার যে সিরিয়াল নম্বর ইত্যাদি নিয়ে ফিল আপ করেছে। কার্যক্ষেত্রে যখন আমরা দেখছি অ্যাপে ঢুকে গেছি সব দিয়ে, এবার যখন আমরা প্রেস করলাম, ভেরিফিকেশনে গেলাম, তখন যেটা দেখালো যে নো রেকর্ড ফাউন্ড। মুশকিলের ব্যাপার যে নো রেকর্ড ফাউন্ড। আচ্ছা, এইরকম কেস কারো যদি 1000 ভোটার থাকে, অন্তত পক্ষে সে 10টা থেকে 15টা এরকম কেস পাবেই, বেশিও পেতে পারে। তো এই যে নো রেকর্ড ফাউন্ড, এটাকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই তথ্যটাকে মানে ওই এপিক দিয়ে আপনারা পাঠান। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে নো রেকর্ড ফাউন্ড হলে বা আপলোডে কোনো সমস্যা হলে কি করবেন সেটা দেখে নেবেন। তো আমরা করেছিলাম কি, ওই তথ্যটা পাঠিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে রেকটিফিকেশন হয়ে চলে এসছে, কিছু কিছু ক্ষেত্রে হয়নি। এইবারে চলে এলাম সেই আবার হেয়ারিং এর প্রশ্নে। যা এত গল্প বলার কারণটা হচ্ছে ওইখানটা, যে মনে করুন কেউ 2025-এ ফিল আপ করেছে, সে নিশ্চিত যে আমার তো ছিল, কিংবা 2002-এ ফিল আপ করেছে, আমার তো ছিল, আমার তো নাম ছিল, তাহলে আমার হিয়ারিং হবে কেন? আপনার কোনো সমস্যা নেই, আপনি একদম 100% শিওর, আপনার তথ্য একদম 100% ঠিক। 2002-এর যে লিস্টটা আমার হাতে আছে সেখানেও আপনি আছেন। মনে করুন অশোক দাস, আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, আপনার 2002-এর লিস্টে নামটা আছে, তথ্য পেলাম না। এবার এই সব ক্ষেত্রে আমরা করেছি কি, যে অশোক দাস নট মানে নো রেকর্ড ফাউন্ড, তখন করেছি কি, অশোক দাসের ওয়াইফকে দিয়ে, তার ছেলে বা মেয়েকে দিয়ে ম্যাপিংটা করেছি। ইন কেস হয়েছে এটাও যে অশোক দাসের ওয়াইফকেও আমরা পেলাম না, তখন কি করছি, যাতে ড্রাফট লিস্টে আপনার নামটা থাকে, ভালো করে বুঝবেন ব্যাপারটা, যাতে ড্রাফট লিস্ট থেকে আপনার নামটা যাতে বাদ না যায়, তখন আমরা করছি কি, যে প্রথম দুটো কলাম অর্থাৎ 2002-এরটাও কেটে দিলাম, পেলাম না কোনো ব্যক্তির যদি 2002-এর হয়ে থাকে, আর কোনো ব্যক্তির যদি 2025 হয়ে থাকে, দুটোই কেটে দিলাম, দুটো ঘরই কেটে দিলাম। মানে এই যে এই দুটো ঘর আমি প্রথমে দেখিয়েছিলাম, এই দুটো ঘর, এই ঘরটাও কেটে দিলাম, এই ঘরটাও কেটে দিলাম, মিললো না তথ্য। তাহলে যে তথ্য মিললো না সেই তথ্য তো আমরা ফর্মে রাখতে পারবো না, তাহলে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে কি করলাম, ফর্মের এই প্রথম অংশ দিয়ে আমরা ফর্মটাকে আপলোড করে দিলাম, এইটুকু দিয়ে কি না, ওই আধার কার্ড, হ্যাঁ আধার, আপনার মোবাইল নাম্বার, বয়স, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার ওয়াইফের নাম যদি থাকে, এপিক যদি থাকে, ইত্যাদি ইত্যাদি। এবার যাই হোক, আমরা ওই ব্যক্তিকে যাতে খসড়া লিস্টে নামটা থাকে সেই হিসাবে আমরা তাকে 3 নম্বর কলাম, মানে কোনো লিঙ্ক আমরা খুঁজে পাইনি বলে 3 নম্বর কলাম দিয়ে আমরা তাকে ঢুকিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে দেখুন 3 নম্বর কলাম দিয়ে ঢুকিয়ে দিয়েছি, এবং আপনিও কিন্তু হিয়ারিং নোটিশ পাবেন। এবার আপনি হিয়ারিং নোটিশ পেয়ে কি করবেন? আপনি তো বলবেন যে আমার একদম সমস্ত ঠিক, একদম ঠিক, আপনি 100% ঠিক, আপনার কোনো ভুল নেই এ ব্যাপারে, এবং আপনি অফিসকে এটাই বলবেন যে স্যার আমি 100% ঠিক, আমার 2002-এর যে লিস্টটা ছিল সেই লিস্টে আমার 36 নম্বরে নাম আছে, কি 720 নম্বরে নাম আছে, কি 322 নম্বরে নাম আছে। এই তো দেখুন, পারলে আপনি যেটা করবেন, ওই লিস্টটা একটা জেরক্স করে নেবেন। এটা আপনি তো করেছেন আগে, এটা তো করেছেন ফর্মটা ফিল আপ করার আগে, তো ওই লিস্টটা আপনি আপনার হাতের কাছে রাখবেন। আচ্ছা দেখুন, আর একটা ক্ষেত্রে হিয়ারিং এর নোটিশ আপনার ক্ষেত্রে আসতে পারে, সেটাকে আমি একটু বুঝিয়ে বলি। যে এই যে 3 নম্বর ঘরে আপনারা যখন লিঙ্কিং করেছেন বা ম্যাপিং করেছেন, তখন কিন্তু সূত্র অনুসারে যদি আপনারা যান, তাহলে দেখবেন বাবা, মা, দাদু, ঠাকমা এবং মায়ের দিককার বাবা এবং মায়ের দিককার মা, মানে আপনার দাদু এবং দিদিমা, এই টোটাল 6টা লোকের বাইরে আপনি কিন্তু কোনো লিঙ্ক করাতে পারবেন না। এবার ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, বহু ফর্মে এখানে কাকার নাম দেয়া হয়েছে, দাদার নাম দেয়া হয়েছে, এবং অন্যান্য আত্মীয়ের নাম দিয়ে তাকে লিঙ্ক
করানো হয়েছে। তো ঠিক আছে, আপনি লিখে দিয়েছেন আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, আপনি ভাবছেন যে আপনারটা লিংক হয়ে যাবে, আপনি তো মানে আপনি বেঁচে যাবেন এক্ষেত্রে বা পার পেয়ে যাবেন এক্ষেত্রে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আপনার বিএলও, যদি আপনার বিএলও এটা সঠিকভাবে চেক করে, তাহলে প্রথমেই এটা আপনাকে রিজেক্ট করে দেবে, দিয়ে আপনাকে এই 3 নম্বর ঘরে আপনাকে নিয়ে চলে যাবে, সেখানে হিয়ারিং নোটিশ আপনার আসবে। এবার মনে করুন আপনার বিএলও দেখলো যে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, যে দাদাকে দিয়ে করিয়েছে, কাকাকে দিয়ে করিয়েছে। এবং এখানে আপনারা কিভাবে বিভ্রান্তের শিকার হয়েছেন আমি বলি, বিভিন্ন মিডিয়া এবং খবরের কাগজগুলোতে এই তথ্যটাকে প্রচার করা হয়েছে, এবং এই তথ্যটাকে মানে প্রদান করার পরবর্তী ক্ষেত্রেই দেখা গেছে যত রকমের সমস্যা হয়েছে। ইভেন আমার কাছেও এইরকম ফিল আপ করে 2টো এসেছিল ফর্ম, তো আমি সে দুটোকে স্ট্রিক্টলি বাতিল করে দিই, প্রথমেই কেটে দিই, এবং তাকে বলে দিই যে না, এটা হবে না। এবং সে কিন্তু আমাকে পাল্টা বলেছিল যে কেন হবে না, এটা তো খবরের কাগজে বার হয়েছে বা টিভিতে শুনেছি। ইলেকশন সূত্রে, মানে ইলেকশন কমিশন সূত্রে কিন্তু আমাদের ওই রকম কোনো গাইডলাইন ছিল না। এবার কোনো বিএলও যদি এইটাকে ওভারলুক করে যায় কাজের চাপে, যদিও এটা করে যাওয়া উচিত নয়, তবু মানে পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন সূত্র থেকে এই ধরনের ফর্মগুলো আসছে যেখানে ওই কাকা দাদাদেরকে দিয়ে ফিল আপ করা হয়েছে। তো এগুলো AERO প্রথমেই দেখা মাত্র এটাকে কিন্তু এই জায়গাটা কেটে দেবে, দিয়ে হিয়ারিং নোটিশ ধরাবে। তো সচরাচর এটা হওয়া উচিত নয়। যেখানে হয়েছে সেখানে বিএলওর বুঝতে অসুবিধা হয়েছে, বা বিএলওর হয়তো চাপে পড়ে যে হ্যাঁ এই তথ্যটা আপনাকে রাখতে হবে, অনেক রকমের প্রেশার বিএলওর উপরে আছে, তারা হয়তো রেখে দিয়েছে। ইন কেস দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে, AERO কিন্তু স্ট্রিক্টলি ওটাকে বাতিল করে দেবে। তো এই জায়গাতে যারা এই জায়গাটাকে এইভাবে ফিল আপ করেছেন, আমি বলবো তাদের অবশ্যই আপনাদের হিয়ারিং নোটিশ আসবে। আপনি যদি হিয়ারিং নোটিশ পান, তো হিয়ারিং এ আপনি যাবেন, যা যা জিজ্ঞাসা করবে, মানে শুনতে চাইবে, হিয়ারিং মানে শোনা, এই যে আপনি যেমন এখন শুনছেন আমার কথাগুলো, তো এইভাবেই ওরাও শুনবে, আমরাও শুনবো। আপনার বিএলও থাকবেন সঙ্গে, দরকার হলে আপনার বিএলওর সাথে আগে যোগাযোগ করবেন, কারণ আপনার বিএলও কাজটা করেছেন, আপনার বিএলও গোটা প্রক্রিয়াটা জানে। তো আপনার বিএলওর সাথে কথা বলুন যে আমার তো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, আপনারও কোনো অসুবিধা নেই, আপনি শুধু সশরীরে উপস্থিত হবেন। তো হিয়ারিং নিয়ে আমি বলবো যে অযথা টেনশন করার কিছু নেই। বিভিন্ন জায়গাতে আমি এটা শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে মানুষ আবারও বিভ্রান্ত হচ্ছে। আমি প্রত্যেকটা স্টেপে আমি চেষ্টা করেছি ভিডিও দেওয়ার, এবং আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। তো এই হিয়ারিং কেসটার ক্ষেত্রেও আমি এই ভিডিওটা করলাম, যদি আপনারা এটা শুনে বা এটা দেখে উপকৃত হন। তো আমি বলবো অযথা টেনশন করবেন না, যেরকম গাইডলাইন আসছে সেরকম ফলো করুন, দেখবেন কোনো অসুবিধা হবে না। তো এই হলো গোটা ব্যাপার। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটু লাইক শেয়ার করবেন। আর অবশ্যই যদি কোনো বক্তব্য থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযোগ্য উত্তর দেওয়ার। ধন্যবাদ।